নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে দমকলে 10টি ইঞ্জিন। অপদার্থ রাজ্যপাল, ভোট হিংসা প্রসঙ্গে রাজ্যপালকে নিশানা কল্যাণের। বাংলা উগ্রপন্থীদের আঁকড়া, তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদার ও অর্জুন সিং এর। এসআইআর এর বাড়তি চাপ নিয়ে বিক্ষোভ বিএলওদের অসহযোগিতা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর, উঠল রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ। গঙ্গা ভাঙনি কাল, 2002 সালে ভোটার লিস্টের নাম নেই 2000 বাসিন্দার। ফের উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা, তদন্তে পুলিশ। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল লক্ষ টাকার চুরি, ক্ষুব্ধ ব্যবসায়ীদের পথ অবরোধ। বড়বাজারে এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে ছড়ানো আগুন নিয়ন্ত্রণে দমকলে 10টি ইঞ্জিন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন সুজিত বসু ও ফিরাদ হাকিম। শনিবার ভোরে বড়বাজারের 17 নম্বর এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে দ্বিতীয় তলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই আগুন পাশের বিল্ডিং এ ছড়িয়ে পড়ে। দোকানে প্রচুর দাহ্য বৈদ্যুতিন সামগ্রী থাকায় লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ঘিঞ্জি এলাকা এবং টিনের ছাদ হাওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে। প্রথমে 6টি ইঞ্জিন পৌঁছলেও পরে মোট 10টি ইঞ্জিনকে কাজে লাগানো হয়। আগুন মুহূর্তের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে উল্টো দিকের বিল্ডিং এর একাধিক তলে। সিলিন্ডার ফাটার শব্দে আতঙ্কে স্থানীয়রা ঘর ছাড়া। বিল্ডিং এর মাঝের অংশে পৌঁছাতে অসুবিধা হওয়ায় আগুন নেভানো কঠিন হয়। আশেপাশের বাড়িগুলির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয়রা জল ঢেলে দমকলকে সহায়তা করছেন। আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতার মেয়র ফিরাদ হাকিম। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন তারা। খবরটা পাই সকালবেলা, তারপর থেকে আমাদের প্রথমে 5টা গাড়ি লালবাজার থেকে আসে, পরবর্তী সময় আরো 20টা গাড়ি, টোটাল 25টা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন। ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিজি আছেন এবং আরো সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে। তো আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি। কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই, কোনো ক্ষয়ক্ষতি, কোনো ইনজুরি নেই, কোনো লস কেস নেই, কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে। আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা। এখন পুলিশ প্রসেস চলছে। কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে, সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলবো। সেইটা করে যারা হকার ভাই তারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং হকার এমন ভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলো সব সরাতে হয়েছে। আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম, এটা কেউ বলেনি যে সেখান থেকে এই যে ওয়ারিং, এই ওয়ারিংটা খুব বিপজ্জনক। আমি সিএসসি কেও ডাকবো, দমকলও আসবে, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে, যাতে বড় বড় এলাকায় যারা ব্যবসা করেন তারা সুষ্ঠুভাবে করতে। তার কারণ কোনো একটা ভেতরে সংসারে কোনো সময় আগুন লাগতেই পারে, কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয়, রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে। সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডেকে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব। পশ্চিমবঙ্গে ভোট হিংসা রোধে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, রাজ্যপাল সিভি আনন্দ বোসের মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক চর্চা। রাজ্যপালের বক্তব্যকে আক্রমণ শানিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তিনি অপদার্থ রাজ্যপাল, এবং তিনি আরো বলেন বিজেপির কর্মচারী সম রাজ্যপাল যতদিন থাকবে ততদিন বাংলার ভালো হবে না। আর কি বললেন তিনি, শুনে নেব।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাস ও দুর্নীতি দমন করলেই রাজ্যে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজভবনে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়খণ্ড দিবস উদযাপনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিহারে শান্তিপূর্ণ নির্বাচন হলেও পশ্চিমবঙ্গে অতীতে ভোট হিংসার নজির রয়েছে এবং ভবিষ্যতে কোনো হিংসা বরদাস্ত করা হবে না। রাজ্যপালের এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, রাজভবনে ক্রিমিনালদের রাখছেন রাজ্যপাল, তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। তিনি একটি অপদার্থ রাজ্যপাল। বিজেপির কর্মচারী সম রাজ্যপাল যতদিন থাকবেন ততদিন বাংলার ভালো হবে না, এমনটাই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। I still stick to the view that two major problems which confront this state, which needs to be addressed very effectively. One is violence, the other is corruption. Before election, certainly violence has to be curbed, corruption has to go from the electioneering process. This state will come back to its original glory only if the canker, that is corruption and violence, are rooted out, and it should be rooted out immediately. Otherwise we cannot have free and fair election in the state, and that is why the election commission is taking all steps to see that election is conducted in the state in a free and fair manner. রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। মালদার সাংগঠনিক বৈঠকের আগে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের। তার দাবি, এবার দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবে মমতার সরকার। পাশাপাশি সুকান্ত মজুমদার ও অর্জুন সিং এর অভিযোগ, বাংলা উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। দিল্লি বিস্ফোরণ সহ বিভিন্ন ঘটনায় বাংলা যোগসূত্র সামনে আসছে বলে দাবি তাদের। আর কি বললেন তারা, শুনে নেব। মালদায় 4 সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বানসাল। সভার আগে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি নেতা সুকান্ত মজুমদার দাবি করেন, এবার দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবে মমতা সরকার। সঙ্গে তার প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভান্ডারের তুলনায় 50 টাকা বেশি দেবে সরকার। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুরের এক ছাত্র গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন বিস্ফোরণ ঘটনায় পশ্চিমবঙ্গের যোগসূত্র বারবার সামনে এসেছে। বীরভূম, মালদা, নদিয়া সহ বিভিন্ন এলাকাকে তিনি উগ্রপন্থীদের আখড়া হিসেবে উল্লেখ করেন। একই অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংও। তার দাবি, পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। শেখ হাসিনার বাবা মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িতরা এবং কাশ্মীরের জঙ্গিরাও বাংলায় আশ্রয় নিয়েছে এবং দিল্লি বিস্ফোরণে নেপাল হয়ে আসা অ্যামোনিয়াম নাইট্রেট রাজ্যের মাধ্যমেই পাচার হয়েছে। এ বিষয়ে রাজ্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়েও তদন্তের দাবি তুলেছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য, একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে, তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলব। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য। দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে, সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাদের সাকসেসও কমে যাচ্ছে। কংগ্রেসের থেকেও এক কাঠি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল। না, আমি তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি, মানে যা শুরু হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি, সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়ে আছে, দেখা গেছে সামনের দিকে। এবারও যদি ওরকম হয়, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু
এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে, দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতেও ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে। দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। ভারতবর্ষে যখনই কোথাও বোম বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন। দেখুন, বাংলার মা বোনেদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভয়ে, ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছে তাকে বলেছেন যে আমি 1000 টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভাণ্ডার, পারা যাবে কি? তো আমার কাছে যা খবর, অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই, 25-এ প্রায় 8 লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে। প্রত্যেকের মাথার উপরে আপনাদের 70,000 টাকা করে লোন আছে, আমার মাথা তো ইনক্লুডিং। তো এই 8 লাখ কোটি টাকা লোন নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার অত বাড়ানো সম্ভব নয়, তবে কিছুটা বাড়ানো হবে। আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে 50 টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব মহিলাদেরকে। আমি একটা জিনিস বুঝতে পারি না কি এমন কোন জঙ্গি কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই। আনসারুল বাংলার যারা মেন অপরাধী, যারা টেররিস্ট, তারা পশ্চিমবাংলা শেল্টারে থাকে। শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানের কে খুন যারা করেছিল সে বাংলায় শেল্টার নেয়। খাগড়াগড়ে ঘটনার সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল, তারা বাংলায় শেল্টার নেয়। যতগুলো অপরাধী মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে। তো পশ্চিমবাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ। পশ্চিমবাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ। এখানকার পুলিশ, এখানকার প্রোটেকশন, এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া। তো এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়ুন, এখানে মানে যত রকম কার্যকলাপ আপনি দেখবেন তদন্ত যখন হবে। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, এই অ্যামোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে বাংলা, পশ্চিমবাংলা আসে, এখান থেকে সব জায়গায় যায়। এটা কোনো নতুন ব্যাপার না। এইটা নিয়ে পশ্চিমবাংলা এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে। মমতা ব্যানার্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এর একটা বড় ব্যাপার আছে। কেন এদেরকে অ্যারেস্ট করা হবে না? এই সরকারের যারা বসে আছেন, আমলাগুলো যারা এই সরকারের রাজনৈতিকভাবে যারা দখল করে বসে আছেন, কেন তাদেরকে উপরে তদন্ত হবে না? শিলিগুড়িতে এসআইআর বাড়তি কাজের চাপ নিয়ে ফেটে পড়লেন বিএলওরা। প্রশিক্ষণ বৈঠকে বিএলওদের হুঁশিয়ারি, ডিজিটালাইজেশনের অতিরিক্ত দায়িত্বের কাজ তারা কোনোভাবেই করবেন না। বিক্ষোভের মুখে সভা ছেড়ে বেরিয়ে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় দীনবন্ধু মঞ্চে। এসআইআর এর কাজের বাড়তি চাপ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন শিলিগুড়ির বিএলওরা। শনিবার দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত প্রশিক্ষণ বৈঠকে তারা অভিযোগ করে এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহের দায়িত্বই তাদের দেওয়া হয়েছিল, কিন্তু এখন ডিজিটালাইজেশনের অতিরিক্ত কাজও চাপিয়ে দেওয়া হচ্ছে। বিএলওদের অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, তা কিভাবে পূরণ করতে হবে তা বোঝানো, পরে সেই ফর্ম সংগ্রহ করা। এসবের পাশাপাশি তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করা হওয়ায় সকাল থেকে রাত ফোনে মানসিক অশান্তিতে ভুগতে হচ্ছে। পরিবার ও ব্যক্তি জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাদের। এদিন বৈঠকে বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয়। বিএলওরা স্লোগান তুলে ঘোষণা করেন ডিজিটালাইজেশনের কাজ তারা কোনোভাবেই করবেন না। বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সভাস্থল ত্যাগ করেন। ঘটনায় দীনবন্ধু মঞ্চ ও আশেপাশে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তারা কি করে করবে? মোবাইল তোমার একটাই, একটা করতে যদি 15 মিনিট সময় লাগে, সে দিনে 10 ঘন্টা করবে। 10 ঘন্টা সম্ভব নয়, কারণ আমাদের কালেকশনে যেতে হবে। 8 ঘন্টা ধরে, ঘন্টা 4টা হচ্ছে, 8 ঘন্টা 32টা হচ্ছে। 10 দিনে 300 করি, 20 দিন যদি করি তাহলে 640টা হবে। 1000টা কী করে হবে? সম্ভব নয়। আর টোটাল রেসপন্সিবিলিটি বিএলওদের, যদি ভুল হয় বিএলওদের ঘাড়ে দায় বর্তাবে। এর মধ্যে কিন্তু আমাদের কালেকশনে যেতে হবে। আমরা 10-12 দিন ধরে সমস্ত ডিস্ট্রিবিউট করেছি, এবার আমরা নিয়ে আসবো। আবার 10-12 দিন লাগবে। তার মাঝখানে সময় বের করে এই ডিজিটালাইজেশন করে ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এই টাইম ফ্রেমের মধ্যে এটা করা কোনো মতে সম্ভব নয়। এটা একটা অমনুষ্য অত্যাচার। আর ক্রমশ প্রেশার দিচ্ছে, এটা করো, এই টাইমের মধ্যে এটা পাঠাও, সেটা পাঠাও। ঠিক আছে, আমরা যতটা পারছি সবাই বিএলএ শেষ দায়িত্ব সম্পূর্ণভাবে করেছে, কিন্তু এইভাবে তো সম্ভব নয়। একটা জিনিস আমরা বিএলও হিসাবে বুঝতে পারছি না, আর এটাকে ক্লিয়ার করা উচিত ইলেকশন কমিশনকে। 27 তারিখে যখন এসআইআর অ্যানাউন্সমেন্ট হয়,
27 অক্টোবরে প্রেস মিটে ইলেকশন কমিশনার মিস্টার অনারেবল জ্ঞানেশ কুমার স্যার বলেছেন যে যার নাম নিজের লাস্ট এসআইআরে নেই তিনি নিজের চাচা বা সে জেনারেশনের লোকের নাম দিতে পারেন। এবার কিন্তু যখন আমরা বিএলও অ্যাপ খুলছি ওটা আপলোড করার জন্য যে ইনিউমারেশন ফর্ম আমাদের কাছে আসবে সেই ইনিউমারেশন ফর্মে আপলোড করার সময় কিন্তু চাচা আঙ্কেল আর অন্য কোনো রিলেশন নাই, শুধু 4টা রিলেশন ওখানে শো করছে, সেটা হলো প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস। সে গ্র্যান্ড প্যারেন্টসের ঠাকুরদা ঠাকুমা দিদা দাদুর নাম হতে পারে, কারণ প্যাটার্নাল গ্র্যান্ডফাদার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার এই 6টা রিলেশন আর মা বাবা আমরা দিতে পারি। কিন্তু আঙ্কেল যদি কেউ ভরে দেয়, এবার বলে আমাদেরকে বিএলওকে যে ইলেকশন কমিশনার বড় না আপনি বড়, অবশ্যই ইলেকশন কমিশনার বড়। তিনি যখন বলে দিয়েছেন যে চাচা বা তার আপনার আত্মীয় স্বজন রিলেটিভ কেউ ছিল আপনার পরিবারের লোক তার আপনি দিতে পারেন, তার কোনো অপশনই নাই, তাই তার অবশ্যই হিয়ারিং হবে। তখন ড্রাফট রোল ইস্যু হবে, তার নাম থাকবে না, আবার হিয়ারিং হবে, তখন তো ইলেক্টররা বিএলওদেরকে ছাড়বে না। তো এই কন্ট্রাডিকশনটা কেন, এটা ইলেকশন কমিশনকে চিন্তা করা উচিত। এসআইআর নিয়ে বিএলওদের ক্ষোভ প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। তার অভিযোগ সরকারের অসহযোগিতা ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের অনুমোদন না মেলায় কাজের চাপ বাড়ছে। এমনকি নির্ধারিত সময়ে ভোটার তালিকা প্রকাশ না হলে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনাও উত্থাপন করেছেন তিনি। ঠিক কি আর বললেন শুনে নেব। ওলবায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে বিএলওদের ক্ষোভ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতা ও প্রশাসনিক জটিলতার কারণে এসআইআর এর কাজের চাপ বাড়ছে। তিনি দাবি করেন একটি ভোটার এন্ট্রি করতে প্রায় 20 মিনিট লাগে, অথচ নির্বাচন কমিশনের পাঠানো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব মমতা সরকারের অনুমোদন না পাওয়ায় বিএলওরা বিপাকে পড়েছে। শুভেন্দু অধিকারী আরো বলেন 7ই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা না বেরোলে ভোটই হবে না, তখন সংবিধান অনুযায়ী 5ই মে স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তার দাবি এতে বিজেপির কোনো তাড়াহুড়ো নেই, দায় বেশি রাজ্যের। রাজ্য সরকার অসহযোগিতা করছে, রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। মালদার বাঙ্গিটোলা এলাকায় 2002 সালের ভোটার তালিকায় নেই প্রায় 2000 বাসিন্দার নাম, অথচ সবারই রয়েছে বৈধ ভোটার কার্ড। গঙ্গা ভাঙনে এলাকায় তলিয়ে যাওয়ার পর স্থানান্তরিত এই পরিবারগুলোর এখন নাগরিকত্ব হারানোর আশঙ্কা। ঘটনাকে কেন্দ্র করে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা এলাকায় 2002 সালের ভোটার তালিকায় প্রায় 2000 মানুষের নাম নেই বলে জানা গেছে, অথচ এই সকল বাসিন্দারা ভোটার কার্ড রয়েছে এবং তারা পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা সব নির্বাচনেই ভোট দিয়েছেন। এসআইআর ঘোষণার পর পুরনো তালিকা দেখে চরম উদ্বেগে পড়েছেন গ্রামবাসীরা। 1998 থেকে 2002 সাল নাগাদ ভয়াবহ গঙ্গা ভাঙনে কেবি ঝাউবনা অঞ্চলের বাড়িঘর ও 11টি বুথ গঙ্গায় তলিয়ে যায়। এরপর সেই পরিবারগুলি মোথাবাড়ির বাঙ্গিটোলায় বস্তি গড়েন। এখন পুরনো তালিকায় নাম না থাকায় নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। আমার নাম আব্দুল হালিম, আমি 29 নম্বর পার্টের বিএলও নয়াগ্রাম। আমি দীর্ঘদিন ধরে বিএলওর কাজ করি। আমি এখানে সমস্যা দেখছি, প্রায় 800 ভোটারের ম্যাপিংয়ে আমরা করেছি, সেখানে প্রায় 800 ম্যাপিং হচ্ছে না, কারণ তাদের 2002-এ নাম নেই। কারণ তারা, আমি যতদূর জানতে পেরেছি, কেবি ঝাউবনা অঞ্চলে পুরোটা গঙ্গা নদী তলিয়ে গেছে। তার জন্য আমরা যতদূর সাহায্য করার করব, আমরা আমাদের যা করার করণীয় করব। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতে এসেছি।
যে আমাদের বাপ দাদাও কাইবি ঝাবনা থেকে ভোট দিয়েছে, আমাদের 14 পিঢ়ি ভোট দিয়ে আসছে। যদি আমাদের কাইবি ঝাবনার মাটি থাকতো, আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে, আমার দাদার কবর কোথায় আছে। ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙ্গিটোলাতে। বাঙ্গিটোলাতে এসে 9 গ্রামে আমরা বাড়ি করলাম। তারপরে চাঁইপাড়াতে আমরা ভোট দিলাম 2003-এ। ওই লিস্টটাতে 2200 কত ভোট পোল হয়েছে, সেই লিস্টটা পাওয়া যায় না। এখন 1700 ভোটার পাওয়া যাচ্ছে, বাকি ভোটটা পাওয়া যায় না। এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই 2002-এ। তার জন্য আমরা চিন্তিত যে আমরা ভোট দিলাম 3-এ ভোট দিলাম, ওখানে 8-এ ভোট দিয়ে আসলাম, এখানে ভোট দিলাম, এখন আবার বলছে। তারপরে আমরা ভোট দিচ্ছি, আমাদের ভোটে মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে, এমপি হচ্ছে, এমএলএ হচ্ছে, এখন বলছে তোমাদের 2002-এ তোমাদের ভোট নাই। এখন লিস্ট নতুন লিস্টটা নাম পাওয়া যায় না আমাদের। 47 নম্বর মানিকচক বিধানসভা কেন্দ্রের কেবি ঝবনা অঞ্চল দড়িদিয়াড়া বুথের আমরা ভোটার। 1998 সালে বন্যায় নদীর ভাঙনে বিধ্বস্ত হওয়ার পর আমরা অস্থায়ীভাবে বাঙ্গিটোলা অঞ্চলে বসবাস করিতেছিলাম। পরবর্তীতে আমরা 1999, 2001, 2003 থেকে শুরু করে প্রত্যেকটা ভোটার লিস্টে আমাদের নাম আছে, ভোট আমরা দিয়েছি। এখন বর্তমান আমাদের বাঙ্গিটোলা অঞ্চলের 52 নম্বর বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা অঞ্চলের উমেদহাইটোলা প্রাইমারি বুথ কেন্দ্রের প্রায় 2000 ভোটার। এখন আমরা ভোটার 2002-এর ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। সমস্যা বলতে আমাদের পুরাতন যত পুরাতন ভোট আছে, কিন্তু এখন নতুন করে আমাদের 2002-এর পর থেকে সমস্ত লিস্টে নাম আছে। 2001-এর আগে থেকে সমস্ত লিস্টের নাম আছে, কিন্তু 2000-এর আমাদের লিস্টের নাম আমরা খুঁজে পাচ্ছি না। তার জন্য আমরা চিন্তিত আছি। নির্বাচন কমিশনকে আমরা এটা আবেদন করব যে আপনারা আমাদের বিষয়টা ভালো করে দেখেন এবং ভেরিফিকেশন করেন। প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর এর বিরুদ্ধে আমরা নয়, কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িঘড়ি করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো, তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন। এবং এটা ঠিকই আপনি বলেছেন, বাঙ্গিটোলার প্রায় 11টি বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাবনা একটা অঞ্চল ছিল আমার, যেটা ভাঙনে পুরো অঞ্চল চলে গেছে। এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, বাঙ্গিটোলা, পঞ্চানন্দপুর এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে। তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই। আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে। আমি প্রত্যেকটা ভোটার প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে, প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করব। কোনো লিঙ্ক বের করবোই আমরা বসে, সেটা আমরা চেষ্টা করছি। আমরা দেখুন, মোথাবাড়ির বাঙ্গিটোলাতে যে সমস্ত মানুষ 2002-এ ভোটে নাম নাই, তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএমের কাছে যে ডেপুটেশন দিয়েছে, সেটা একবারে নৈতিক। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, যারা বৈধ ভোটার এরা একসময় পঞ্চানন্দপুর 1, পঞ্চানন্দ 2-এর বাসিন্দা। সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম 2002-এ ছিল না, কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা। সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে। তাদের যে দাবি, সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত। কারণ এসআইআর হচ্ছে প্রকৃত ভোটাররা থাকবে, আর যারা অপ্রকৃত ভোটার, যারা মৃত ভোটার, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তারা থাকবে না। সেই জন্য তারা যে আবেদন করেছে জেলা প্রশাসনের কাছে, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহমত পোষণ করছে এবং অবিলম্বে জেলা প্রশাসন যেন তাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে। ভারতীয় জনতা পার্টির এটাই স্ট্যান্ড। জঙ্গিপুর পুলিশ জেলার 3 থানার টানা অভিযানে ফের উদ্ধার বিপুল তাজা বোমা। 3 জায়গা মিলিয়ে পাওয়া গেছে 50টিরও বেশি বোমা। সীমান্ত লাগোয়া এলাকা থেকে শুরু করে শামশেরগঞ্জের আমবাগান পর্যন্ত এই উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ।
জঙ্গিপুর পুলিশ জেলার 3টি থানার রঘুনাথগঞ্জ, সুতি ও শমশেরগঞ্জের টানা অভিযানে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। রঘুনাথগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খেজুরতলা শ্মশান এলাকা থেকে জার ভর্তি বোমা, সুতির লক্ষ্মীপুর পঞ্চায়েতের চাঁদামারি বাগান থেকে 3 বালতি তাজা বোমা এবং শমশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরের রামবাগান থেকে ব্যাগ ভর্তি দেশি বোমা উদ্ধার হয়। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউয়ের নির্দেশে এই অভিযান শুরু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান 3 জায়গা মিলিয়ে 50টিরও বেশি বোমা পাওয়া গেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বোমগুলি কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং কারা রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমা উদ্ধার হওয়ায় স্বস্তি পেয়েছে এলাকা। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা। আসানসোলের নিয়ামতপুরে পরপর 2 দোকানে লক্ষ টাকার চুরি। মোবাইল দোকান থেকে উধাও 80 লক্ষ টাকার সামগ্রী এবং কাপড়ের দোকান থেকে চুরি প্রায় 50,000 টাকার নগদ। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীদের পথ অবরোধ। উত্তেজনার মধ্যে পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশ। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর মোড়ে পরপর 2 দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়ামতপুর ফাঁড়ি থেকে মাত্র 450 মিটার দূরে শুক্রবার গভীর রাতে একটি মোবাইল দোকান ও একটি কাপড়ের দোকানে চুরি হয়। মোবাইল দোকান থেকে প্রায় 80 লক্ষ টাকার মোবাইল এবং কাপড়ের দোকান থেকে প্রায় 50,000 টাকার নগদ চুরি হয়েছে বলে মালিকরা দাবি করেছেন। মোবাইল দোকানে সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ চুরির দৃশ্যটি ধরা পড়ে। ঘটনার পর আতঙ্কিত ব্যবসায়ীরা শনিবার সকালে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখানে নিয়ামতপুরে কাল রাত্রে 2টা ঘটনা হয়েছে। একটা ওম রেডিমেডে হয়েছে, একটা স্যামসাং বালাজি একটা নতুন আউটলেট এটা পড়েছে জিটি রোডের উপরে, এখানে হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে কি মোটামুটি 75-80টা মোবাইল কমসে কম এখান থেকে চুরি হয়েছে। আর ওমগুলোতে মোটামুটি ক্যাশ বক্স, ওখানে তো কাপড় ফাপড় কিছু হাত লাগায়নি, কিন্তু আর ক্যাশ বক্সে ছেড়ে সব টাকাগুলো বার করেছে। এবার আমি জানি না লাখ টাকার উপরেই হতে পারে। অবভিয়াসলি এটা আমরা সবাইকে জানিয়েছি, কুলটি আইসিকে জানিয়েছি, নিয়ামতপুর আইসিকে জানিয়েছি। ওরা তদন্ত করুক আর ওদেরকে ধরুক, কেন কি এই ম্যাটারটা খুব সিরিয়াস আছে আর ব্যবসায়ীদের মধ্যে খুব ডর ভি হ্যায় আর ক্ষোভ ভি হ্যায়। মনোবলটা থাকবে না নতুন ব্যবসা করার জন্য, সিকিউরিটির জন্য। কারোর বিশ্বাস হবে না প্রশাসনের উপরে, কিন্তু প্রশাসনকে একটু স্টেপ নেওয়া উচিত এটার জন্য। এটা মোটামুটি অনুমান করি 30 থেকে 40-50 লাখ টাকার মাল এখান থেকে গায়েব হয়েছে স্যামসাং গ্যালারি। दुकान में रात में कोई मिसक्रेंट्स शटर को चाड़कर घुस गया अंदर में। ताला भी नहीं तोड़ा है, कोई ताला वाला नहीं टूटा हुआ है, और सिर्फ केस में आकर केस बॉक्स का ताला तोड़कर जो भी पैसा था उसमें सब उठा के ले गया। 50,000 के आसपास में था। बस केवल सिर्फ केस खाली लिया है। अच्छा। और कुछ नहीं किया। बाकी दुकान में कहीं पर भी कोई भी किसी तरह का भी कोई मिसप्लेसमेंट नहीं है, सब जैसा का है वैसा का वैसे ही है। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।